একাত্তর সকালে শুরুতে যখন পত্রিকা দেখছিলাম আজকে আমরা পত্রিকায় অন্যতম প্রথম পাতায় গুরুত্বপূর্ণ শিরোনাম হিসেবে দেখেছি ভারতের নির্বাচন পরবর্তী খবর, অর্থাৎ ফল ঘোষণার পর আমরা দেখলাম এনডিএ জোট তারা শেষ পর্যন্ত সরকার গঠন করতে যাচ্ছে এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তারা বিরোধী দলে থাকবে। এখন পর্যন্ত খবর এটাই। ভারতের নির্বাচন নিয়ে আমাদের দেশে যেমন খবর হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হচ্ছে। একটু কথা বলবো তা নিয়েই। আমাদের সাথে অধ্যাপক ডক্টর শ্যামল দাস, এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি নর্থ ক্যারোলাইনা থেকে, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ সময় যেহেতু সকাল, তাই আপনাকে শুভ সকাল জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি একাত্তর সকালের আজকের আয়োজনে। আমরা একটি সিএনএন এর বিশ্লেষণ আজকে সকালবেলায় পত্রিকাতে দেখছিলাম যে মোদির একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারদের, এবং গণতন্ত্র বেঁচে থাকলো এই যে ভোটারদের যে রায়, এর মাধ্যমে এ ধরনের খবর আমরা বুধবার থেকেই কিন্তু গণমাধ্যমগুলোতে দেখছি। প্রথমেই এই যে ভারতের ভোটের ফল, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ এবং শুভ সকাল সবাইকে। আমি আমার বিশ্লেষণটি আমি আসলে এইভাবে শুরু করতে চেয়েছিলাম যে আপনার ধরুন যে আপনি খেয়াল করুন যে জায়গাটিতে মোদির মেইন জায়গা, যেহেতু উত্তরপ্রদেশ, মোদি এবং আপনার রাহুল গান্ধী দুজনেরই ওখানে খুব শক্ত ঘাঁটি ছিল একসময়। রাহুল গান্ধী পরে 2019-এ তিনি তো লুজ করলেন বিপুল ভোটে। তো ওখানটায় আপনার টেম্পল, গোল্ডেন টেম্পল, যেটা আপনি কি বলে আপনার ওই অযোধ্যার যে টেম্পলটি, বিশাল একটি টেম্পল তিনি করলেন এবং এটা বাবরি মসজিদের উপর। এবং সেই জায়গাটাতে তিনি বারবারই কিন্তু ওখানে যতবারই তিনি গেছেন এবং তিনি যে ইলেকশন ক্যাম্পেইনটা করছিলেন সেখানে তিনি বারবারই ওই রাম, লর্ড রামের বিষয়ে কথা বলতেন এবং এই ধর্ম হিন্দুত্বার যে আইডিওলজি সেটাকে তিনি প্রমোট করেছেন সবসময়। এখন আপনি দেখুন যে সেই উত্তরপ্রদেশে আপনার 2019-এ বিজেপির এবং তার লেড যে ইয়েটা ছিল, ওখানে তারা আউট অফ 80 সিটস, 80টা সিটের মধ্যে তারা 64টা সিটে উইন করেছিল। বিজেপি একা পেয়েছিল 62টা সিট এবং কংগ্রেস পেয়েছিল একটা সিট। তো এবার দেখুন আপনি যে বিজেপি ওই জায়গায় আপনার সেই তাদের নিজস্ব 62 সিট থেকে কমে 33-এ চলে গেছে, আর 3টা সিট তাদের অ্যালায়েন্সরা পেয়েছে, অর্থাৎ টোটাল 36 সিটস। আর কংগ্রেস এবং তার যেই অ্যালায়েন্স, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা পেয়েছে হচ্ছে 43টা সিট। তো তাহলে আপনি ক্লিয়ারলি যেটা তাদের মেইন ঘাঁটি, সেই জায়গাটাই এই অবস্থা। এবং এখানকার যে ভোটারদের যে মনোভাব, সেটা যদি আপনি দেখেন, এবং এক ধরনের সার্ভে হয়েছে ওখানেই, করেছে তারা আপনার আমেরিকান একটা অর্গানাইজেশন, এবং সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে আপনার ওই জায়গার লোকজন মোদির আইডিওলজির উপর, মানে ইয়াং পিপল যারা 35 বছরের নিচে, এরা মোটামুটি বেশ ক্ষুব্ধ। তাহলে কি দাঁড়াচ্ছে এইটা যে আপনার মোদি যতটা আপনার হিন্দুত্বার যে আপনার একটা ইলিউশন তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি হয়তো পেরেছিলেন অনেকটাই, কিন্তু সেটা আর এইবার আর কাজ করেনি। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনার ভারতে বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট খুব হাই, ইনফ্লেশন রেটও খুব হাই, এবং আপনার ইনইকুয়ালিটির অবস্থা খুব খারাপ। আপনার হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়া রাইট নাও আপনার 127টা দেশের মধ্যে তাদের অবস্থান হচ্ছে 111, যেটা বাংলাদেশের হচ্ছে 81। তাহলে আপনি বুঝতে পারছেন অবস্থাটা যে তারা কোথায় আছে। একেবারেই তাই। এবং এই যে বলছিলেন আপনি, আমরা উত্তরপ্রদেশের যে চিত্রই দেখলাম, অযোধ্যা নিয়ে মোদির এত কর্মযজ্ঞ, এত কথাবার্তা এবং সব ধরনের নির্বাচনী জনসভায় সেই অযোধ্যাতেই বিজেপি জিততে পারলো না, এবং এটি কিন্তু সবারই আলোচনায় এসেছে। এবং ফলাফলের পর আমরা কংগ্রেসকে দেখেছি, ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছে তাদেরকেও দেখেছি, তারা খুবই উজ্জীবিত অবস্থায় রয়েছে এবং তারা সরকার গঠন করতে না পারলেও কিন্তু তাদের মধ্যে সেই যে তারা যে পুনরুজ্জীবিত হতে পেরেছে, পুরো জোটকে করতে পেরেছে, এক বছরের আগের জোট, সেটি আমরা দেখেছি। অন্যদিকে এনডিএ জোটে যেটি বলা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তাদের সাথে একটা খুব ভালো রকমের, শক্ত রকমের দর কষাকষি চলছে। সেক্ষেত্রে এই জোটটি
সরকার গঠনের ক্ষেত্রে মোদিকে কতখানি ছাড় দিতে হতে পারে, মোদির সামনের চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন? অবশ্যই আপনার এটা তো খুবই পরিষ্কার যে চন্দ্রবাবু নাইডু এবং আপনার নীতিশ কুমার এনাদেরকে তো তার ভালোই একটা ছাড় দিতে হবে। কারণটা হচ্ছে এইরকম, এবং এর ফলাফল যেটা হবে যে আপনার আলটিমেটলি এই এক ধরনের মোদি যেমন গত 10 বছরে মোটামুটি ভাবে এক ধরনের পলিটিক্যাল পার্সোনা তৈরি করে ফেলেছিলেন, এক ধরনের তার নিজস্ব পার্সোনালাইজেশন অফ পলিটিক্স যেটা উনি করেছেন, সেটা এখানে ভালো একটা ধাক্কা খাবে। এবং যেটা আমি আজকে একটা ইন্টারভিউ শুনছিলাম ব্রাউন ইউনিভার্সিটির এক ভারতীয় প্রফেসরের কাছে ইন্টারভিউতে, যে তিনি বলছেন যে এর ফলে সাব রিজিওনাল ন্যাশনালিজম যেটা সেটা ডেভেলপ করতে পারে। এদের দুইজনের ক্ষেত্রে মোদির যেটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে প্রথমত তাকে তার এতদিন ধরে তিনি যে ওয়ান পার্টি করার বা এক ধরনের ওয়ান পার্টি সিস্টেম করার একটা স্বপ্ন দেখছিলেন বলে মনে করা হয়, সেটি মোটামুটি ভাবে ভেঙে গেছে এইবারকার ইলেকশনে অন্তত। এখন এখানে তার যে চ্যালেঞ্জটা, মূল চ্যালেঞ্জটা হবে এই দুইজনকে আপনার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই দুইজনকে ব্যালেন্স করা। এখন এখানে চন্দ্রবাবু নাইডু এবং আপনার নীতিশ কুমার দুজনেরই কিন্তু একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে এই বিজেপির সাথে জোট ভাঙা এবং জোট গড়ার ব্যাপারে। এখন যেটা হচ্ছে যে ভয়টা হচ্ছে যেটা যে এরা যদি সন্তুষ্ট না হয় তাহলে পরে আপনার মোদির একটা ঝামেলা হতে পারে। তবে মোদির একটা ভালো সুবিধাজনক দিক হচ্ছে যে ইন্ডিয়াতে এর আগে যতগুলো কোয়ালিশন সরকার হয়েছে, বিশেষ করে 90-এর দশকে আমরা দেখেছি, 80-র শেষে এবং 90-এর দশকে আমরা দেখেছি, যেটা এই কোয়ালিশনটার লিড দিয়েছে যারা, তারা দল হিসাবে খুব শক্ত ছিল না। কিন্তু আপনার মোদি মোটামুটি বেশ ভালো একটা শক্ত পজিশনে আছে, এটা একটা ভালো খবর। কিন্তু মোদি এখন আর ইচ্ছে মতন, আমি আমার ধারণা আর কি, এবং আমি কিছু অবজারভেশন দেখলাম যে এখন আর ইচ্ছে মতন ওই যে আপনার হিন্দুত্বর বা এই ধরনের যে জিনিসগুলো কে করা, প্রমোট করা, ওটা হতে পারবেন না। কারণ হচ্ছে যে নাইডু এবং নীতিশ কুমার এরা যদিও মোদির সাথে যোগ দিয়েছেন, কিন্তু এরা কিন্তু আবার এদের একটা সেকুলার ক্রেডেনশিয়ালও আছে, আপনি অতীতের দিকে তাকালেই দেখবেন। তো কাজেই এটা ইচ্ছা করলেই অনেক কিছু হয়তো করা যাবে না, যেটা তিনি ভারতীয় মুসলমানদেরকে আন্ডারমাইন করা বা ইসলামোফোবিক টেন্ডেন্সি স্টেটমেন্টগুলো দেওয়া, এর ফলে যেটা হয়েছে, এটা ইলেকশনে পরিষ্কার যে আপনার মাইনরিটি, শুধু মুসলমানরা নয়, অন্যান্য মাইনরিটিও তাদেরকে ভোটটা দেয়নি। তো মানে অনেক জায়গাতেই এটা দেখা গেছে, রুরাল এরিয়াতে তারা ভোট পাননি, ইকোনমিক রিজন, এবং আপনি নারীদের ভোটও মানুষের কম পেটে। পেয়েছেন এমন একটি বিশ্লেষণও কিন্তু বলা হচ্ছে। এবং মোদি, যেটি আপনিও বলছিলেন যে হিন্দুত্ববাদ বা উগ্র জাতীয়তাবাদ, এই বিষয়গুলোকে, ধর্মীয় বিভাজন, এই বিষয়গুলোকেই তিনি সামনে এনেছেন। এবং আমরা দেখেছি একেবারে প্রতি দফার ভোট শেষ হতো এবং মোদির বক্তব্য একবার এক এক রকম হতো, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রতিদিনকার যে সমস্যাগুলো, সেগুলোকে তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু আবার এক ধরনের বিশ্লেষণ আসছে যে মোদি এই যে সাধারণ মানুষের একটি মানে জনমত তিনি বুঝতে পারলেন, এই জায়গাটি থেকে সামনের দিনগুলোতে বিজেপিকে আবারও একটা শক্তিশালী অবস্থানে হয়তো বা ভুলগুলো সংশোধন করে নিয়ে যেতে পারবেন, তার সম্ভাবনা কি রয়েছে? আহ, আমি বলবো যে সম্ভাবনাটা যে খুব বেশি তা নয়। কারণ মনে রাখতে হবে যে একটা বিজেপি বা এই জাতীয় দলগুলো বা ভারতের যে গণতন্ত্রের অবস্থা, তাতে ব্যক্তির প্রাধান্য খুব কতটুকু অনেক সময় এটা থাকে না। আমি লিডার হিসাবে মোদিকে আমি মনে করি যথেষ্টই কম্পিটেন্ট, কিন্তু আমি এবং আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে মোদির নিজস্ব অনেক মডার্ন থিঙ্কিং থাকলেও তিনি অনেক সময় অনেক কিছু করতে পারেননি তার দলের কারণে। আমি একটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এই যে আপনার উত্তরপ্রদেশ নিয়ে আমরা কথা বললাম, এর চিফ মিনিস্টার কে? চিফ মিনিস্টার হচ্ছে যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ। তো তিনি তিনি কিন্তু খুবই র্যাডিক্যাল টাইপের, এই এই লাইনে আপনার মৌলবাদী টাইপের লোক। এবং তিনি চেষ্টা করেছেন যে এটাকেই আরো প্রমোট করা। এবং ওখানে ওনার সঙ্গে আপনার যে অমিত শাহ যোগ হয়েছিলেন, যদিও তাদের মধ্যে কিছু কনফ্লিক্টও ছিল, কিন্তু যাই হোক না কেন, এটা দেখুন যে ফলাফলটা কিন্তু বলছে যে এদেরকে, এরা যতক্ষণ তার পাশে থাকবে, এদের তাকে করে, তিনি কিন্তু ওইভাবে পারবেন না। এবং আমি ব্যক্তিগতভাবে অমিত শাহ, মোদি এবং আদিত্যনাথ, এই তিনজনের মধ্যে, আদিত্যনাথকে কিন্তু বলা হয় গডস ম্যান, এই তিনজনের মধ্যে আমি মোদিকেই সবচেয়ে এগিয়ে রাখবো। এবং
মনে করি যে তার পার্সোনাল ক্যাপাসিটি আছে, কিন্তু এটা হচ্ছে একটা সোশ্যাল স্ট্রাকচারের ব্যাপার ওখানকার, বা পলিটিক্যাল স্ট্রাকচার। ওখানকার স্ট্রাকচার যেভাবে হয়, ব্যক্তির উপর খুব বেশি এখন আর ওই ইন্দিরা গান্ধী বা জওহরলাল নেহেরু ওই জিনিসগুলো এখন আর সেভাবে কাজ করবে না। অনেক যদিও ধন্যবাদ ইয়ে অধ্যাপক চেয়েছিলেন। ডক্টর শ্যামল দাস, আমাদের সাথে যুক্ত হবার জন্য। সময় শেষ হয়ে গেল, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের ৭১ সকালে। আগামীকাল ৭১ সকাল আবারও হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ৭১-এর সঙ্গেই থাকবেন।